আসসালামু আলাইকুম। আচ্ছা, অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ এই অধ্যায়টা অর্থাৎ অর্থনীতি বইয়ের দ্বিতীয় অধ্যায়টা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। অর্থনীতি বিষয়টা পুরো সাবজেক্টটাকে বোঝার জন্য যতগুলো টপিকস আছে, যতগুলো টার্মস আছে, সবগুলো টার্মস সম্পর্কে এই অধ্যায়টাতে আলোচনা করা হয়েছে। অর্থাৎ এই অধ্যায়টা না জানলে অর্থনীতি এই বিষয়ের কোনো কিছুই বোঝা যাবে না। সুতরাং আমরা প্রথম থেকে শুরু করি, একটু মনোযোগ দিয়ে একটু ধৈর্য সহকারে শুনতে হবে। সো প্লিজ একটু সময় দাও। আম, আচ্ছা, প্রথমেই আমরা যেটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে সম্পদ নিয়ে। আহ, অর- সম্পদ বলতে আমরা কি বুঝি? সম্পদ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের আসলে প্রয়োজন এবং যেটা আমাদের প্রয়োজন মেটায়, সেটাই আমরা সম্পদ বলতে বুঝি। এখানে অর্থনৈতিক সম্পদ অর্থাৎ অর্থনীতির ভাষায় সম্পদ বলতে কি বুঝি তার জন্য আমাদের কিছু টার্মস এবং কিছু কন্ডিশন আছে। এখানে কয়টা কন্ডিশন আছে? চারটা কন্ডিশন আছে, চারটা ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য আছে আমাদের অর্থনীতির ভাষায় কোনো কিছুকে সম্পদ বলতে হলে, যেগুলো আমাদের মাস্ট বা অবশ্যই লাগবে। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে উপযোগ। উপযোগ বলতে কি? উপযোগ মানে কি? উপযোগ মানে হচ্ছে উপযুক্ত, যেটা আসলেই আমাদের জন্য উপযুক্ত, যেটা আসলেই আমাদের অভাব মেটানোর জন্য উপযুক্ত, যেটা আসলে আমাদের প্রয়োজন মেটানোর জন্য উপযুক্ত, সেটাই নিশ্চয় সম্পদ হবে। অর্থাৎ আমাদের প্রয়োজন মেটাতে যেগুলো উপযুক্ত না, যেগুলোর আমাদের কোনো অভাব নেই, যেগুলোর আমাদের কোনো দরকার নেই, সেগুলো কেন সম্পদ হবে? সুতরাং যেগুলা আমাদের অভাব পূরণ করতে বা আমাদের প্রয়োজন মেটাতে প্রয়োজন এবং প্রয়োজন মেটানোর জন্য সক্ষম, প্রয়োজন মেটানোর জন্য ক্ষমতা রাখে, সেগুলোই অবশ্যই উপযোগ হবে, তাছাড়া উপযোগ হবে না। উপযোগ নেই এমন দ্রব্য বা সেবা মানুষ অর্থ দিয়ে কেনে না, কিনবে বা কেন? আচ্ছা, আহ, অপ্রাচুর্যতা। অপ্রাচুর্যতা বলতে কি? প্রাচুর্যতা মানে কি সেটা আগে বুঝতে হবে। প্রাচুর্যতা মানে যেগুলা অহরহ আছে, যেগুলো প্রচুর পাওয়া যায়, প্রচুর পরিমাণে পাওয়া যায়, সেগুলো হচ্ছে প্রাচুর্যতা। আর অপ্রাচুর্যতা কি? অপ্রাচুর্যতা হচ্ছে যেগুলা পাওয়া যায় না, যেগুলার আসলে অভাব আছে, যেগুলার চাহিদা আছে, ডিমান্ড আছে, যেগুলা খুব বেশি অ্যাভেলেবেল না, সেগুলাই হচ্ছে অপ্রাচুর্যতা। এগুলা অভাব আছে, এগুলা এক সময় শেষ হয়ে যেতে পারে, এগুলার একটা লিমিটেশন আছে। তো অপ্রচুর্যতার একটা লিমিটেশন থাকে। আহ, আচ্ছা, যেমন উদাহরণস্বরূপ হচ্ছে নদীর পানি। নদীর পানির কি কোনো লিমিট আছে? লিমিট নাই তো। কিংবা বাতাসেরও কোনো লিমিট নাই, অর্থাৎ প্রয়োজনের থেকে অতিরিক্ত পরিমাণ আছে। এগুলো প্রয়োজন না এমন না, কিন্তু এগুলার কোনো লিমিট নাই, এগুলা অহরহর আছে। এগুলার কোনো এগুলার অপ্রাচুর্যতা বেশি। তো সম্পদ হতে হলে আহ, প্রাচুর্যতা থাকা যাবে না, অর্থাৎ অপ্রাচুর্যতা থাকতে হবে, অর্থাৎ অভাব থাকতে হবে, ডিমান্ড থাকতে হবে। যেমন ডিমান্ড কিসের? জমি, গ্যাস, যন্ত্রপাতি, এগুলার ডিমান্ড আছে, এগুলার লিমিটেশন আছে, এগুলো একসময় শেষ হয়ে যাবে, এগুলো খুব বেশি অ্যাভেলেবেল নাই। এ কারণে এগুলোকে আমরা সম্পদ বলতে পারি, অন্যথায় আমরা সম্পদ বলতে পারবো না। যেগুলো খুব বেশি অ্যাভেলেবেল, যার কোনো লিমিট নাই, সেগুলো কোনো সম্পদ না। হস্তান্তরযোগ্য, যেগুলা প্রদান করা যাবে, আদান প্রদানের যোগ্য হবে। আদান প্রদান বলতে কি? যেগুলা মালিকানা পরিবর্তন করা যাবে, অর্থাৎ এখন যেটা তোমার, সেটা তুমি আরেকজনকে যখন দিয়ে দিবা, সেটা তখন তোমার থাকছে না, সেটা তার থাকছে। মালিকানা পরিবর্তন হয়েছে, তুমি তোমার জিনিস তাকে দিয়ে দিয়েছো, ব্যাস। এটা এটাকেই বলা হয় হস্তান্তরযোগ্য। অর্থাৎ তোমার জিনিস তুমি কাউকে যখন দিতে পারবা, তখন সেটা সম্পদ হতে হবে, অর্থাৎ সম্পদের হস্তান্তরযোগ্যতা থাকতে হবে। অর্থাৎ একটা জিনিস যখন তুমি অন্যকে দিতে পারছো না, তখন সেটা হস্তান্তরযোগ্য হচ্ছে না এবং সেটা সম্পদও হচ্ছে না। যেমন প্রতিভা। প্রতিভা কি? তুমি তোমার প্রতিভা তো কাউকে দিয়ে দিতে পারবা না, তুমি তোমার ট্যালেন্ট কাউকে দিয়ে দিতে পারছো না। তো এটাকে সম্পদ বলা যাবে না এ অর্থনীতির ভাষায়। তারপর প্রতিভা মালিকানা হস্তান্তর বদলযোগ্য না। কিংবা তুমি তোমার কাছে যে মোবাইলটা আছে সেটা তুমি কাউকে দিয়ে দিতে পারছো, বেচে দিতে পারছো, বিক্রি করতে পারছো, সেটা একটা সম্পদ। অর্থাৎ যেটা তুমি দিতে পারবা সেটাই হচ্ছে সম্পদ। বাহ্যিকতা কি? বাহ্যিকতা মানে হচ্ছে বাইরে থেকে যেগুলা দেখা যায়, আহ, সেগুলোকে সম্পদ বলা যাবে। বা বাইরে থেকে অবশ্যই দেখা যেতে হবে। যেমন তোমার গুণ, তোমার বুদ্ধি, তোমার চিন্তা ভাবনা, এগুলো তো এমনি এমনি মানুষ বাইরে থেকে দেখতে পারবে না।
তো এগুলা এগুলা কোনো সম্পদ না। যেমন তুমি কম্পিউটার চালাতে দক্ষ হয়েছো, তুমি নিজ উদ্যোগে তুমি ওই গুণটা অর্জন করেছো, তাহলে সেটাকে সম্পদ বলা যাবে না। কিংবা তুমি যেটা নিয়ে জন্মেছো, যেমন তোমার সৌন্দর্য, তোমার উচ্চতা, হাইট, এগুলাকে সম্পদ বলা যাবে না। আচ্ছা, তবে এই যে এই সবগুলো বললাম যে এগুলা না হলে সম্পদ হবে না, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলা না থাকা সত্ত্বেও সেগুলা সম্পদ হয়ে যাচ্ছে, সেগুলোকে সম্পদ বানানো যাচ্ছে, তৈরি করা যাচ্ছে, সে বিষয় আলাদা। আচ্ছা, তাহলে সম্পদের শ্রেণী বিভাগ। সম্পদ কয় ধরনের? সম্পদ হচ্ছে 3 ধরনের। প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ বলতে কি? প্রকৃতি থেকে আমরা পাই, যেগুলো আমাদের কাজে লাগে, এবং প্রকৃতি থেকে সেগুলো যদি আমরা পাই তাহলে সেগুলো হবে আমাদের প্রাকৃতিক সম্পদ। যেমন ভূমি, ভূমি বলতে কি? জমি। তারপর হচ্ছে বনভূমি, খনিজ সম্পদ হতে পারে, নদ নদী হতে পারে, কিংবা মাছ, নদ নদীতে মাছ হতে পারে, বন জঙ্গলের পশু পাখি প্রাণী হতে পারে, সবই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। মানব সম্পদ কি? মানব সম্পদ হচ্ছে যেগুলো একান্তই মানুষের, মানুষ থেকে যেগুলো আসে। মানুষ থেকে কি? মানুষের শারীরিক যোগ্যতা, প্রতিভা, উদ্যোগ, দক্ষতা। অর্থাৎ তুমি একটা সেবা প্রদান করতে যাচ্ছ কাউকে, কিংবা তুমি চাকরি করতে যাচ্ছ, তার জন্য তোমাকে অবশ্যই যোগ্যতা থাকতে হবে। সেগুলো হচ্ছে মানব সম্পদ। মানব সম্পদ বলতে বোঝায় মানুষের দক্ষতাগুলোকে, মূলত মানুষের দক্ষতাগুলোকে বোঝাই হচ্ছে মানব সম্পদ, বা মানুষের অ্যাবিলিটি, এটাই হচ্ছে মানব সম্পদ। আর উৎপাদিত সম্পদ কি? উৎপাদিত সম্পদ হচ্ছে এই প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ উভয়কে কাজে লাগানোর ফলে যে সম্পদটা তৈরি হয়, একটা আরেক ধরনের যে সম্পদটা তৈরি হয় সেটাই হচ্ছে উৎপাদিত সম্পদ। যেমন বিভিন্ন ধরনের কাঁচামাল হতে পারে, যন্ত্রপাতি, কারখানা, কিংবা যাতায়াত, যানবাহন, বা যাই হোক না কেন, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র, এনিথিং, যে কোনো কিছু কিন্তু হতে পারে। আচ্ছা, তাহলে উৎপাদিত সম্পদ বলতে বোঝায় প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ উভয়ের মিশ্রণে যেটা তৈরি করা হয়। মানব সম্পদ বলতে মানুষের দক্ষতা দিয়ে মানুষ যেটাকে তৈরি করে, সেটাই হচ্ছে আমাদের এই উৎপাদিত সম্পদ। আশা করি বুঝতে পারছো যে উৎপাদিত সম্পদটা আসলে কি, আর প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ এবং উৎপাদিত সম্পদ, এগুলোর ভিতরে পার্থক্যটা কি। আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, তোমাকে এই পয়েন্টস 4টা মনে রাখতে হবে, এই বৈশিষ্ট্য 4টা মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে নিচে গিয়ে কি পড়বা? নিচে যে তোমাদের যে বাংলাদেশের অর্থনীতি সম্পদের বিবরণ, যেমন কৃষি সম্পদ, বাংলাদেশে কি পরিমাণ কৃষি আছে, কি পরিমাণ কোন ফসল কি পরিমাণ আছে, এই সবই হচ্ছে কৃষির ভেতরে। তারপর হচ্ছে খনিজ সম্পদ, অর্থাৎ আমাদের দেশে কতটুকু খনিজ আছে। খনিজ বলতে মূলত কি বোঝায়? খনিজ বলতে মূলত বোঝায় হচ্ছে প্রাকৃতিক গ্যাস, অর্থাৎ প্রকৃতি থেকে যে গ্যাস আহরণ করা হয়, এখান থেকে এর ভিতরে বিভিন্ন ইম্পর্ট্যান্ট অধ্যায়, ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আছে, যেগুলোকে পড়ে নিতে হবে। তারপরে আমাদের খনিজ সম্পদের ভিতরে আছে চুনা পাথর, চীনামাটি, কয়লা, কঠিন শিলা, কিংবা সিলিকা বালু, গন্ধক, খনিজ তেল, তামা, এই সবই হচ্ছে আমাদের খনিজ সম্পদের অন্তর্ভুক্ত। এর ভেতরে কিন্তু অনেক ইনফরমেশন আছে, অনেক তথ্য আছে, যেগুলো থেকে এমসিকিউ আসতে পারে। তো এই জন্য আমাদের এইটা এমসিকিউর জন্য খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। আচ্ছা, তো এগুলো আমরা একটু সময় দিয়ে পড়ে ফেলবো পরীক্ষার জন্য। তারপরে আছে বনজ সম্পদ। বনজ সম্পদ মানে কি? আমাদের যে বনভূমি, সেটা আসলে কতটুকু। আমাদের বনভূমি থাকার দরকার কোনো একটা দেশে 25 ভাগ, সেখানে আমাদের আছে মাত্র 17 ভাগ। এখন আরও দিন দিন কমছে। আর অন্যান্য দেশে ঠিক কত ভাগ আছে? অন্যান্য দেশে কিন্তু অনেক বেশি পরিমাণে আছে, কেবলমাত্র আমাদেরই এত কম পরিমাণে আছে। তো এটা অবশ্যই একটা চিন্তার বিষয়। আচ্ছা, যাই হোক, বাংলাদেশের বনভূমির ধরন যেমন হচ্ছে বনভূমির পরিমাণ, জেলাগত, অবস্থানগত, প্রধান প্রধান বৃক্ষ, এগুলা এখান থেকে একটু শখটা পড়তে হবে। এই শখ থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। কিংবা তুমি এটা যদি মনে করো এখন শেষ সময়তে তোমার মনে থাকবে না, তাহলে এটাকে স্কিপ করে যেতে পারো। আচ্ছা, অর্থাৎ 1 মার্কের এমসিকিউ ওখান থেকে আসবেই। তারপর প্রাণীজ সম্পদ কি? প্রাণীজ সম্পদ বলতে যেগুলো আমরা মূলত পুষি, গৃহপালিত যেগুলা, কিংবা আমরা যদি মাছ, বিভিন্ন ধরনের মাছ চাষ করে থাকি পানিতে, সেগুলা হচ্ছে
আমাদের হচ্ছে প্রাণীজ সম্পদ, যেগুলো আমাদের প্রোটিনের চাহিদা মেটায় আর কি এক কথায়। এবং এছাড়াও আমরা প্রাণী থেকে যে সকল বস্তু পেয়ে থাকি সেগুলোই হচ্ছে আমাদের প্রাণীজ সম্পদ। আর শক্তি সম্পদ কি? শক্তি সম্পদ এখান থেকে আমরা কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, অর্থাৎ উপর থেকে যেগুলো পড়ছি সেগুলোই কিন্তু শক্তি সম্পদের ভেতরে আছে, অর্থাৎ যেগুলো আমাদেরকে পাওয়ার প্ল্যান্টের জন্য কাজে লাগে, যেগুলো আমাদের শক্তি উৎপাদনের ক্ষেত্রে কাজে লাগে, বিশেষ করে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কিংবা যানবাহন চলাচলের জন্য যেগুলো কাজে লাগে, সেগুলোই হচ্ছে আমাদের শক্তি সম্পদ। তো এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে এর ভেতরে, যেগুলো পড়ার সম্ভাবনা, পরীক্ষাতে আসার সম্ভাবনা এমসিকিউতে অনেক অনেক বেশি। আচ্ছা, পানি সম্পদ। পানি সম্পদ এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, পানি সম্পদ। তো এটাও আমাদেরকে পড়ে নিতে হবে যে তবে এখান থেকে তেমন খুব বেশি প্রশ্ন আসার মতো তেমন ইনফরমেশন নাই। তো যেগুলো বললাম আর কি, এইটুকুর ভেতরে কিন্তু প্রচুর এমসিকিউ বা নৈবেত্তিক প্রশ্ন তৈরি করার মতো অনেক ইনফরমেশন আছে, যেগুলোকে তোমাকে এখনই মুখস্থ করে ফেলতে হবে।